কিছু পোনারা ছেড়ে দিছে। এই ছানা পোনারা কি যে শুরু করছে রে ভাই। আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলাম যে বাসায় আসে চা খাই, কথাবার্তা বলি, বলে আমি এটা ওটাকে হুমকি দিয়েছি। সমস্ত দোষ নন্দ ঘোষ মির্জা আব্বাসের। তোমাদের ওই বয়সে ঢাকা শহরকে দাপিয়ে বেরিয়েছি, তো তোমাদের যদি বয়সটা আমার থাকতো আমি জানি না আছে কি হয়ে যেত। অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে এখন থেকেই শুরু করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে দেখে নেবেন। আর কতগুলো ওই যে কী বলে না, ওই যে আপনারা দেখছেন না, ওই যে আপনার তো অনেকেই গ্রামে বাড়িঘর আছে, আপনি জানেন, পোনা আছে না, পোনা টাকি মাছের পোনা, গজার মাছের পোনা আছে না, কিছু পোনা ছেড়ে দিছে দেশের মধ্যে ওরা, বুঝছেন, কিছু পোনা ওরা ছেড়ে দিছে। এই ছানা পোনারা কি যে শুরু করছে রে ভাই, কি যে শুরু করছে, কি যে কয়, এদের কথা ঠিক নাই, কোনো ব্যালেন্স নাই। আমি তো বলতে পারি একটা কথা, ধরেন এই যে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শাহজাহানপুরে থাকি, আমার নারী নক্ষত্র আপনারা জানেন, তাই না? আমি কতটুকু ভালো এটা যেমন জানেন, কতটুকু খারাপ সেটা আপনারা জানেন। আপনাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, আবার সে বিচার বিশ্লেষণ করতেও পারবেন আপনারা। এখন যে পোনারা আসছে এদের সম্বন্ধে আপনাকে জানেন না, ওদের ঠিকানা জানেন না। কিছু হলে তো এখন ধরেন ভালো হোক মন্দ হোক, ক্ষমতা থাকি বা না থাকি, ক্ষমতা নাই, এই যে 17 বছর ক্ষমতা নাই। আমি যখন জেলে গেছি তখনও তো আমার বাসায় লোক গেছে, কোনো বিপদ আপদে পড়লে আমার বাসায় আমার স্ত্রীর কাছে গেছে, সমস্যার সমাধান করতে পারুক না পারুক সে চেষ্টা করেছে। জেল থেকে বেরিয়েছি, আমরা ক্ষমতা নাই, তারপরেও তো আমার কাছে লোক গেছে, এখনও যায়। এই সাহায্য সেই সাহায্য, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কিডনি অপারেশন, বহু কিছু। আমি আজকে বলতে চাই, যারা লম্বা লম্বা কথা বলেন এখানে নির্বাচন করতে এসে, এই এলাকার কোন লোকটাকে 1 টাকা দিয়ে সাহায্য করেছেন? কারো জানাজায় গিয়েছেন, কারো বিয়েতে গিয়েছেন? তাইলে ভাই এত লম্বা লম্বা কথা কেন বলেন? আবার বলে কি আমার এলাকা, বুঝছেন, আমার 8 আসন। আরে ভাই কথা বলতে আমি বলতে পারি, তোমরা কেউ না, তোমরা না। তো এখন আমি বলতে পারি আমার বাড়িঘর, আমার জায়গা জমি, আমাকে কি বলে জানেন? অনেকে একজন বলতেছে আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি এখানে, যে বলেন তো এটার উত্তর কি দেব? আমি কি উত্তর দেব? আমি উত্তর দিতে চাই না। আমি আজকে বললাম, যেহেতু আমরা একটা ঘরের লোক, যেহেতু যদি মাইক না থাকতো, টেলিভিশন না থাকতো, আর কথা বলতাম, এগুলো সব টেলিভিশন চলে যাবে, তো আমি আর বলতে চাই না। তো যাই হোক, তো এখন আমি বলছি ভাই, নির্বাচন করতে আসছেন, আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলাম যে বাসায় আসে চা খাই, কথাবার্তা বলি, বলে আমি এটা ওটাকে হুমকি দিয়েছি। বলি উনি বাসায় চা খাওয়ার দাঁত দিয়ে হুমকি দেয়, আর কি মহা মুসিবত। আবার অনেকে বলে আমি খুব আশঙ্কার মধ্যে আছি। আরে ভাই কি এমন একটা লোক আপনি আশঙ্কা থাকবেন? আরে ভাই আপনি কে এমন একটা লোক? তো আসলে ওদের কথাবার্তা শুনে সত্যি কথা বলতে গেলে কি, আমি বলতেছি, আর আমি একেবারে কসম করে বলতেছি, আমি আতঙ্কিত, আমি ভীত। এই কারণে খোদা না করুক কোথায় কি হয়ে যাবে। নির্বাচনের সময় অনেক ঝামেলা হয়, সমস্ত দোষ নন্দ ঘোষ মির্জা আব্বাসের। তো আমি কোথায় যে হাতি মারা গেল, আমি গেলাম ভালো মতো দেখতে, তাও আমি দেখতে, আমার ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু আমাকে আমার পার্টি থেকে নির্দেশ দিল। আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে বললো যে তোমার এলাকার একটা এই ছেলে ইলেকশন করতেছে, আহত হয়েছে, তুমি যাও। আমি আসলে দেখি নাই, টেলিভিশন স্কুলে আসছি কি আমি দেখি নাই। যখন দেখলাম, আমি ওদের নেতারা যাওয়ার আগে আমি গেছি। তো ওখানে যাওয়ার পর মনে করলো মির্জা আব্বাস এতিমের মতো আসছে, কিছু একটা ধুলাই টুলাই দিয়ে দিই, অনেক প্রক্রিয়া শুরু করলো। পরবর্তী পর্যায়ে যখন আমাদের ছেলেপেলে যাওয়া শুরু করলো, তখন দেখলাম যে ওনার সব ল্যাজ ঘুরে পড়া গেল গিয়ে।
এখন আবার অনেক কথা নোংরা 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 বাজে বাজে কথা বলতেছে। কালকেও দেখেন একটা কথা বলছে, এগুলোর উত্তর দেওয়া আমার সাজে না আমারই বয়সে। আমি সত্যি কথা বলি, তোমাদের ওই বয়সে ঢাকা শহরকে দাপিয়ে বেরিয়েছি। আমি ঢাকা শহরে স্কুলে পড়েছি, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, সিদ্ধেশ্বরী হাই স্কুল, ওখানে আমি লেখাপড়া করেছি। জগন্নাথ কলেজে পড়াশোনা করেছি, এখনকার তিতুমির, আজকে এক সময় জিন্না কলেজ, জিন্না গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছি। ঢাকা শহর জুড়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জুড়ে আছে, ঢাকা শহর জুড়ে এমন কোথাও নাই যেখানে আমাকে গেলে আমাকে ওই সময় চিনত না। তো তোমাদের যদি বয়সটা আমার থাকতো, আমি জানি না আছে কী হয়ে যেত, আমি জানি না, আমি বলতে পারবো না। আমি আমার কর্মীদেরকে নিবৃত্ত রেখেছি, বারবার বলছি, এখনও বলি, যে যত কথা বলুক, যে যত কাজ করুক, আমরা ওদের কোনো ফাঁদে পা দেব না। এগুলো কিন্তু একটা ফাঁদ, মানে বাপটা কি জানেন, আরে আরেকটা দিয়ে দেখ, আরেকটা মার, এরকম একটা ভাবার। তো আমরা কিচ্ছু দেবো না ভাই, আমরা শুধু ভোটের জন্য আসছি, ভোট চাবো। তুমিও ভোট চাও, এলাকার জন্য কি করেছ সেটা বলো, কি করবা সেটা বলো। আমিও বলি এলাকার জন্য আমি কি করেছি, আমি কি করব, আমি বলি আসো তোমরা নির্বাচন করো, অসুবিধা কি? আমরা নির্বাচন করি নাই, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছি, আওয়ামী লীগের সঙ্গে 91 সালে। কই মারামারি হয়েছিল, ঝগাঝাটি হয়েছিল? মুজাফর হোসেন পল্টু সাহেব আওয়ামী লীগের প্রার্থী ছিল, উনি কি আমাকে একটা গালি দিয়েছিলেন? দেয় নাই। আমি কি ওটাকে গালি দিয়েছি? দিই নেই। কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্র আর সৌহার্দ্য একসঙ্গে চলতে হয়, পাশাপাশি চলবে, গণতন্ত্র এবং সৌহার্দ্য। কথা হবে, গালিগালাজ নয়, বাস হবে, তর্ক হবে, গালিগালাজ নয়, ঝগড়া নয়। তোমরা তো মনে হয় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ব্যবস্থা করতেছ। তবে আমরা মাত্র কয়েকটা দিন সময় আছে, মাটি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো, পড়ে আছি। ইনশাআল্লাহ আমরা জনগণের কাছে যাচ্ছি, আপনাদের আপনারা আসছেন, আমিও আসছি আপনাদের কাছে, আসুক না, ওরা আসুক। এখন নানান রকম কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আজকে আমরা দেখছি, এই যে এখন পত্রিকাটা ছিল আমার সামনে, এই পত্রিকাটা আমাকে দিল একজন, এখানে একজন কথা বলছে, একজন নেতা বলছে চাঁদাবাজি না ছাড়লে কমপ্লিট লাল কার্ড। আমি বলতে চাই ভাই রে, এই চাঁদাবাজি আপনারা করেন, আমরা তো না, এটা তো আপনারা করতেছেন, করে অপবাদ দিচ্ছেন আরেকজনকে। বিএনপি আগে ক্ষমতায় ছিল না? 3বার ক্ষমতায় ছিল বিএনপি, চাঁদাবাজি হয়েছে? বিএনপি ক্ষমতায় নাই, আওয়ামী লীগ আসছে, চাঁদাবাজি শুরু হয়েছে, অনেক সমস্যা শুরু হয়েছে, অনেক। কারণ এই সরকারের একটা মহল আছে যারা বিএনপিকে কালিমালিপ্ত করে নির্বাচনটা করতে চায়। ভাই অনেক ব্যাপার আছে, আমি বললে তো সময় লাগবে। শোনেন, আমি 5 তারিখের পরে দেখলাম চাঁদাবাজিটা বেড়ে গেছে। তখন আমি 2টা গাড়ি, 20টা আমার দলীয় ছেলে এবং কয়েকটি টেলিফোন নাম্বার দিলাম, মাইকিং বন্ধ করলাম, যে যেখানে কোনো রকম দখলদারি চাঁদাবাজি হবে আপনারা আমাকে জানাবেন, ফোন করবেন, ওখানে সঙ্গে সঙ্গে আমার লোক চলে যাবে। আপনার করেছিও তাই, আল্লাহর রহমতে, মিথ্যা বলি নাই, মিথ্যা বলছি না, হয়েছেও তাই, বন্ধ ছিল। কিন্তু এখন যখনই দেখলাম সব ঠিকঠাক হয়ে গেছে, আমার তো ঢাকা শহর দেখার দায়িত্ব না, পারিও না করতে, আমার এলাকার দেখার দায়িত্ব না আমার। বন্ধ করলাম, আবার শুরু হয়ে গেল। এখন তো যারা বলছেন, যারা এই কথা বলছেন লাল কার্ড দেখাবেন, আরে ভাই জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে 12 তারিখের পরে। বিএনপিকে কিছু হলেই
খুব সহজ পায়ে গেছে। মানে ভাবসাবটা এরকম কি জানেন, বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, যেভাবে হাসনাকে তাড়াইছে একইভাবে বিএনপিকে তাড়াবে, এরকম একটা ভাবসাব। আরে বিএনপি তো ভাই ভেসে আসা দল না, বিএনপি জনগণের দ্বারা তৈরি একটা দল, জনগণের সঙ্গে সম্পর্ক আছে বিএনপির। দেশটাকে আপনারা কোথায় নিতে চান এটা জনগণকে বলেন। এটা এখন কিন্তু ভালো লক্ষণ না, ওরা কিন্তু দেশকে অন্য কোনো পথে নেওয়ার চেষ্টা করতেছে। বিএনপিকে কালার করে, বিএনপি গায়ে রং মেখে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে একটা মহল। এদের হাত থেকে সাবধান থাকতে হবে। প্রিয় ভাইরা, কথাগুলো বলতে হলো, আমার সাংবাদিক ভাইরা আছে, যদি কিছু না বলি ওরা লিখবে কি, সমস্যা আছে, আবার লেখার জন্য বলতে হয়। তা আমি সবাইকে বলবো, যার যার কয়েকটা দিন আছে মাত্র, জিহ্বা সংহত করুন, কারো কাপড় চোপড় করার চেষ্টা করেন না, কারণ নিজে কাপড় পরে থাকবে না। তো এইখানে আমার যতগুলো সমর্থক, আমার যতগুলো ভক্ত আছে, আমার যতগুলো মুরব্বী আছে এখানে, তোমার তো ভাই অতগুলো আত্মীয়ও নাই। লম্বা লম্বা কথা বলো কার সঙ্গে না ভাই, কেন কার বলো, কি দরকার বলার, যাও বলো, দেশে গিয়ে কথাবার্তা বলো, অসুবিধা কি আছে, ওখানে সব আছে তোমার। তো এখন ভাই আপনাদের একটা কথা হলো যে আমার কথা শুনে এখানে তালে দিয়ে আমাকে খুশি করতে পারবেন, কিন্তু দেশের স্বার্থে, দেশে ভালোর জন্যে ইলেকশনের দিন আপনাদেরকে সকাল সকাল ভোট দিয়ে যেতে হবে, মা বোনদেরকে সঙ্গে নিতে হবে, এবং মা বোনকে সঙ্গে নিতে হবে, বলতে হবে আমি যে আপনার কথা বলে গেলাম, কিছু গল্প বললাম, কিছু কথা বললাম, বাসায় একটু আলোচনা করবেন খাওয়ার টেবিলে, আমি সমস্ত মা বোনের কাছে ভোট চেয়েছি এটাও বলবেন। আবার এখানে যারা আছেন, যদি আপনারা এক একজন 5টা থেকে 10টা ভোট কালেক্ট করেন, যে এটা ধানের শীষের যে আব্বাস সাহেবকে দিতে হবে, এটা খালেদা জিয়ার মার্কা, এই জিয়ার রাষ্ট্রপতি জিয়ার রহমানের মার্কা, ভোটটা দিতে হবে, যদি বলেন নিশ্চয়ই তারা ভোটটা দেবে। আবার কোনো ভাই যদি গিয়ে যদি বলে এই বেটা, না আর বলা যাবে না, টেলিভিশন আসছে, যা বলবো উল্টাপাল্টা করে দেবে সব, কোনো কথা বলা যায় না, এর মধ্যে দিয়ে কাইটে দিয়ে আরেকটা শব্দ লাগা যায়, কি এর ঝামেলার মধ্যে আসি আমরা ভাই, কথা বলা যায় না, গণতন্ত্রের জন্য যুদ্ধ করলাম, কথা বলার জন্য যুদ্ধ করলাম, আর কথাও বলতে পারি না। কিছুদিন আগে কথা এক জায়গায় বক্তৃতা দিছি, নবীউল্লাহ নবী, নবীউল্লাহ নবী, ঠিক আছে, একটা সে হলো আমার কর্মী, ও জেলে ছিল না, আমি জেল থেকে বেরিয়েছি, বেরোনোর পরে আমাকে একটা সম্বর্ধনা দেবে, ওখানে নিয়ে গেছি। তো ওখানে জেলখানায় তখন অনেক নেতাকর্মী আমাদের জেলখানায় ছিল, তখন নবীউল্লাহ নবী এরকম আমার পাশে দাঁড়ানো, সামনে থেকে বলতেছে, আমি অনেকের কথা বললাম, অমুকে জেলে আছে, ওকে মুক্ত করতে হবে, মুখে জেলে আছে, মুখে জেলে আছে, মুক্ত করতে হবে। তখন বলে নবী ভাইয়ের নাম বলেন, নবী ভাইয়ের নাম বলেন। তো আমার খুব মেজাজটা খারাপ হয়ে গেল। তখন আমি বললাম যে আরে ভাই, ও তো আমার পাশে দাঁড়ানো, ওর নাম কেন কমু। তারপরে একটা কথা বলছি, ওটা দেখবেন সমস্ত কথা কাটিয়ে দিয়ে ওইটুকু দিছে। তো আমি আর বলতে চাই না, এখন আবার যাবো এটা। তো এখন এটা হলো নবীউল্লাহ নবী। তো যাই হোক, তো এখন কথাবার্তা এমন বলা হয় যে, বিশেষ করে এই যে ছোটো ছোটো ফোন নিয়ে যারা আছে না, এই আমার ছোটো ভাইয়েরা, এক আমটা তারা করে বেশি, বুঝছেন। আমি কোথায় পায়ের উপরে পা তুলে বসে রয়েছি সেটাও সুবিধা দিচ্ছি। আচ্ছা বলেন, আমার তো নামাজ পড়তে একটু সমস্যা হয়, হাঁটুতে ব্যথা আছে, চেয়ারে বসে নামাজ পড়ি, কোনো জায়গায় চেয়ারে বসে রয়েছি, পাশে মুয়াজ্জিন সাহেব বসা আছে, নিচে বসা আছে, সেইটা ছবি তুলে দিয়ে দিছে, দিয়ে আবার কথাবার্তা লিখে দিছে, মির্জা আব্বাস কত কী করছে না করছে ইত্যাদি ইত্যাদি। ভাই কী একটা মুসিবতের মধ্যে আছি, মানে ইলেকশন দাঁড়াইলে এটা বলতে বাপ মায়ের ওই কী বলে, ওই যে বিয়ের দিন তারিখের মধ্যে বের করে ফেলে ইলেকশন দাঁড়াইলে। তো যাই হোক, সব ভালো যদি সত্যি কথা বলা হয়, আপনার দয়া করে মিথ্যার বেসাতি করবেন না। যে কথা বলছিলাম আমি সেটা বলি যে, একজনকে ভোট আমাদের কালেক্ট করতে হবে। আপনি যদি নিশ্চিন্ত হন যে আপনি আমাকে ভোট দিচ্ছেন কিংবা দিচ্ছেন, তাহলে তো আপনি চাইবেন যে আপনার ভোটটা সার্থক হোক,
এই সার্থক করতে হলে আপনাকে আরও 10টা ভোট জোগাড় করতে হবে। আমি তো এলাকার এমপি ছিলাম বহুদিন, বহুবার মন্ত্রী হয়েছি, 4বার অন্তত মেয়র, 1বার মেয়র, 3বার মন্ত্রী হয়েছি আমি। এলাকার কোনো লোক কখনো বলতে পারবে না মির্জা আব্বাস সাহেবের কাছে কোনো কাজে গিয়ে আমি খালি হাতে ফিরে এসেছি। তবে আমার একটা অভ্যাস খুব খারাপ আছে, এই অভ্যাসটা যায় নাই, আমি এটাকে তাড়াতে পারি না ভাই, বহু চেষ্টা করছি। সেটা হলো এই, যে কাজটা আমি করতে পারবো সেটা আমি ঝটপট করে ফেলি সঙ্গে সঙ্গে, আর যেটা আমি করতে পারি না কিংবা পারবো না আমি চটপট বলে দিই যে ভাই এটা আমি পারবো না। তো এই যে সঙ্গে সঙ্গে বলে দেওয়া, এটা অনেকে আবার সহ্য করতে পারেন না, অনেকে মানতে পারেন না, কিন্তু ওখানে ভাবতে চান না যে কাজটা আমি পারবো না করতে, সেই কথাটা আপনাকে আশ্বাস দিয়ে আমার লাভটা কি? আমি যদি আপনি মিথ্যা আশ্বাস দিই তাহলে কী দাঁড়াবে ঘটনাটা? আপনি আমার আশা বসে থাকবেন, তাই না? যে আমার সাথে বলছি কাজটা করবে কিংবা করে দেবে, আপনি আমার আশা বসে থাকবেন, আপনার আর কোনো কাজ হবে না, আমিও করলাম না, কাজও হলো না। কিন্তু যদি আমি বলে দিই যে ভাই এই কাজটা আমাকে দিয়ে হবে না, আমার একটা দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সামনে আপনার 1000 দরজা খোলা হয়ে যাবে। আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, তদবির করতে পারবেন, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে পারবেন। এই একটা বদভ্যাস আমার আছে, আমাকে মাফ করে দিয়েছেন আপনারা। এই বদভ্যাসটা আমি ছাড়তে পারিনি, কারণ মিথ্যা কথা বলা আমার মধ্যে নাই, আমি পারি না বলতে এটা। তবে আমি ফেরেশতা না, এটা ঠিক, আমি ফেরেশতা না, মাঝে মাঝে একটা কথা বলতে হয়, হাসতে হাসতে বলি, খেলতে খেলতে বলি, কিন্তু ব্যক্তি স্বার্থে কোনো মিথ্যা কথা বলি না, কাউকে ঠকানোর জন্য কোনো মিথ্যা কথা বলি না, কার ক্ষতি করার জন্য কোনো মিথ্যা কথা বলি না। বাস্তবতা, আমি একজন মুসলমান, ইমান মতো আমি চলতে চাই, আমি চলি। তো আরেকটা বিষয় বলি, এটা আজকের জন্য কথা, আগামীকালের জন্য কথা, ইলেকশনের আগে পরে সব সময়ের জন্য আমার কথা থাকবে। যদি আপনাদের ব্যবসায়িক কোনো সমস্যা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী করে, আমার দল হোক অন্য দল হোক, আমার দল হোক সরকারি দল হোক, যেই হোক, দয়া করে আমাকে জানাবেন, আমাকে পাশে পাবেন। এবং এই কথাটা মনে করবেন না কখনো উনি তো অমুকের লোক, উনি তো অমুকের ভাই, এই কথাটা ভাববেন না। কোনো যে লোক আমার এলাকার জনগণের সমস্যা সৃষ্টি করবে সে আমার কোনো বাপ ভাই আত্মীয় স্বজন না। কথা পরিষ্কার মনে রাখবেন যে আমি মির্জার কথা বলে গেলাম, যদি কেউ কখনো এমন যদি হয়, আমি আগে বলেছি, এখনও উনি বলে গেছেন আপনি যে আগে দৈরা বাইন্দা ফেলবেন, কোনো কথা নেই, পরে দেখা যাবে কি আর কি হয় না হয়। তো প্রিয় ভাইরা, সদ্য মুরব্বী আর মা বোনেরা, আপনারা দয়া করে নির্বাচনের দিন একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের যে প্রতিপক্ষ একটি দল আছে তারা কিন্তু অত্যন্ত সুসংগঠিত, ওরা সংগঠিত, ক্রিমিনালদের সাথে সংগঠিত হয়, যারা ক্রাইম করে ওরা সংগঠিত হয়, আর আর্মিরা সংগঠিত হয়, আইন শৃঙ্খলা বাহিনী সংগঠিত হয়। আমরা তো অত সংগঠিত না হয়তো বা। আর 17 বছরের আন্দোলনে, 17 বছরের নিপীড়নে আমাদের নেতা কর্মীদের আসলে একটু ঝামেলা হয়ে গেছে। তো ওরা যা পারবে আমরা তা পারবো না। তবে এবার আমাদের করতে হবে, ওরা যদি ফজরের নামাজ পড়ে গিয়ে ওখানে লাইনে দাঁড়ায়, আমরা দরকার বলে ফজরের ওখানে গিয়ে নামাজ পড়বো, ওখানে গিয়ে নামাজ পড়বো। ওরা যদি লাইন ধরে আটকায় রাখে, আইডেন্টি কার্ড চ্যালেঞ্জ করবেন, এই ভাই এত লাইন দাঁড়ায় আছে, আইডেন্টি কার্ড দেখি কোন জায়গায় আপনি ভোট দিচ্ছেন কিনা, ধরতে হবে, ছাড়া যাবে না। ওরা চেষ্টা করবে যাতে ওরা জানে যে ইলেকশনে ওরা জিততে পারবে না। ওরা কি করবে, যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে না পারে এই জন্য রাস্তা আটকায় রাখবে, লাইন ধরে থাকবে, লাইনে ছাড়বে না, করতে পারে। তো দয়া করে আপনারা সব দিক খেয়াল রেখে পরিশেষে দেশকে আমি একা ভালোবাসলে হবে না, সবাইকে ভালোবাসতে হবে। যাকে আমরা কিন্তু দেখেন স্বাধীনতার পর আজ পর্যন্ত দেশটাতে আমরা কিন্তু শান্তি আনতে পারি নাই। যখনই শান্তির দিকে দেশ গেছে তখনই কেউ না কেউ মারা গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চেষ্টা করেছিলেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন,
ওনার সময় আমরা খুব আরামে ছিলাম।